নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের তৃতীয় পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। তোমরা সকলেই জানো যে অনুপ্রাসকে আমরা পাঁচটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করতে পারি। কয়ে বৃত্তানুপ্রাস, ক্ষয়ে ছেকানুপ্রাস, গয়ে অন্তানুপ্রাস, ঘয়ে লাটানুপ্রাস এবং উময়ে সূত্রানুপ্রাস। অনুপ্রাসের প্রথম দুটি বিভাগ অর্থাৎ বৃত্তানুপ্রাস এবং ছেকানুপ্রাস এটি আমরা এর আগের পর্বে অর্থাৎ ২ নম্বর পর্বে আলোচনা করে এসেছি। আজকে আমরা অন্তানুপ্রাস থেকে আমাদের আলোচনা শুরু করব। তো চলো আলোচনা শুরু করা যাক। অনুপ্রাসের তৃতীয় বিভাগ গয়ে অন্তানুপ্রাস। তো প্রথমে আমরা জেনে নেব অন্তানুপ্রাস কাকে বলে বা অন্তানুপ্রাসের সংজ্ঞা। কবিতার একটি চরণের শেষে যে ধ্বনিগুচ্ছ থাকে, পরবর্তী চরণের শেষে যদি সেই ধ্বনিগুচ্ছটি আবৃত্ত হয় তবে তাকে অন্তানুপ্রাস বলা হয়। তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে কবিতার একটি চরণের শেষে যে ধ্বনিগুচ্ছ থাকে সেই ধ্বনিগুচ্ছ যদি পরবর্তী চরণের শেষে পুনরায় আবৃত্ত হয় তখন তাকে আমরা বলছি অন্তানুপ্রাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর একটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে লেখা আছে দেখো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই দুটি চরণে দেখো, প্রথম চরণে সমান আছে শেষে এবং দ্বিতীয় চরণের শেষে আছে পুণ্যবান। এখানে দেখো মান এবং বান এই দুটিকে আমি অরেঞ্জ কালারের হাইলাইটার দিয়ে লিখেছি, কারণ এখানে অন্তানুপ্রাস ঘটেছে। এখানে দেখো মান, এটি যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো ময়ে হসন্ত যুক্ত আন, এবং বান এটির যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো বয়ে হসন্ত যুক্ত আন। তাহলে এখানে দেখো আন এই শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে, এটিকে এই জন্য আমি হাইলাইট করেছি স্টার দিয়ে, অরেঞ্জ কালার দিয়ে লিখে। এরপর চলে এসব ব্যাখ্যা অংশে। এখানে লেখা আছে দেখো, আলোচ্য কাব্যাংশে প্রথম চরণের শেষে আন ধ্বনিগুচ্ছটি দ্বিতীয় চরণের শেষেও আবৃত হয়েছে এবং চরণ দুটিকে আরো শ্রুতিমধুর করে তুলেছে। এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, সিদ্ধান্ত অংশে আমি লিখেছি, কবিতার এক চরণের শেষে ব্যবহৃত ধ্বনিগুচ্ছ আন পরবর্তী চরণের শেষে আবৃত্ত হয়, এটি অন্তানুপ্রাস অলঙ্কারের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। অনুপ্রাসের চতুর্থ বিভাগ ঘয়ে লাটানুপ্রাস। তো প্রথমে আমরা দেখে নেব লাটানুপ্রাস কাকে বলে বা লাটানুপ্রাসের সংজ্ঞা। তাৎপর্য মাত্র ভেদে একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হলে তাকে লাটানুপ্রাস বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র তাৎপর্যের ভেদে একটি শব্দ যখন একাধিকবার ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলছি লাটানুপ্রাস। এরপর আমরা লাটানুপ্রাসের একটি উদাহরণ দেখে নেব উদাহরণ অংশে। এখানে লেখা আছে দেখো, যত গোপনে ভালোবাসি পরাণ ভরি, পরাণ ভরি উঠে শোভাতে। তাহলে এখানে দেখো পরাণ ভরি, পরাণ ভরি এটি দুবার ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখে নেব ব্যাখ্যা অংশটি। আলোচ্য কাব্যাংশে পরাণ ও ভরি শব্দ দুটি দুবার উচ্চারিত হয়েছে। উভয় ক্ষেত্রে এদের অর্থ এক থাকলেও তাৎপর্যের একটু পার্থক্য আছে। প্রথম পরাণ শব্দ কর্মপদ এবং দ্বিতীয় পরাণ শব্দ কর্তৃপদ, ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি কর্ম কর্তৃপদ প্রাপ্ত। প্রথম ভরি শব্দ কর্তৃবাচ্যের ক্রিয়া এবং দ্বিতীয় ভরি শব্দ কর্ম কর্তৃবাচ্যের ক্রিয়া। তাই এখানে দেখো এই পরাণ ভরি দুটি শব্দের কিন্তু অর্থ একই কিন্তু তাৎপর্যের পার্থক্য রয়েছে। এখানে দেখো পরাণ ভরি এই দুটি শব্দই কিন্তু দুবার করে ব্যবহৃত হয়েছে। এখানে প্রথম পরাণ শব্দটি কর্মপদ এবং দ্বিতীয় পরাণ শব্দটি অর্থাৎ এখানে এটি কিন্তু কর্ম কর্তৃপদ বা তোমরা এটিকে কর্তৃপদও বলতে পারো। এবং প্রথম ভরি শব্দটি এখানে কি কর্তৃবাচ্যের ক্রিয়া এবং দ্বিতীয় ভরি শব্দটি এখানে কর্ম কর্তৃবাচ্যের ক্রিয়া। তাহলে এখানে দেখো তাৎপর্যের কিন্তু পার্থক্য আছে, এ দুটির অর্থ এক হলেও। তাই এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কেবলমাত্র তাৎপর্যের ভিত্তিতে বা তোমরা লিখতে পারো তাৎপর্য মাত্র ভেদে পরাণ ও ভরি শব্দ দুটি দুবার ব্যবহৃত হওয়ায় এটি লাটানুপ্রাস অলঙ্কারের উদাহরণ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। অনুপ্রাসের পঞ্চম বিভাগ উময়ে সূত্রানুপ্রাস। তো প্রথমেই আমরা দেখে নেব সূত্রানুপ্রাস কাকে বলে বা সূত্রানুপ্রাসের সংজ্ঞা। বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জন ধ্বনির শ্রুতিমধুর বিন্যাসকে সূত্রানুপ্রাস বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ধ্বনিগুলি যখন শ্রুতিমধুর ভাবে বিন্যস্ত হয় তখন তাকে আমরা বলছি সূত্রানুপ্রাস।
এখানে দেখো যে ব্যঞ্জন ধ্বনিগুলি শ্রুতিমধুর বিন্যাসে সুত্তানুপ্রাস হবে সেগুলি কিন্তু বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হবে। এই যে দেখো বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হবে এটি বলতে বোঝায়, যেমন ধরো কণ্ঠধ্বনি কোনগুলিকে বলি আমরা, ক, খ, গ, ঘ, উম। এই যে 5টি ধ্বনি আছে এই 5টি ধ্বনির উচ্চারণ স্থান কিন্তু কণ্ঠ। ঠিক একইভাবে দেখো তালেব্য ধ্বনি, যেমন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এই 5টি ধ্বনির উচ্চারণ স্থান কি, তালু। কিংবা ধরো মূর্ধাধ্বনি, যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে 5টি ধ্বনি আছে এই 5টি ধ্বনির উচ্চারণ স্থান কি, গুড, মূর্ধা অঞ্চল, তাই এগুলিকে মূর্ধাধ্বনি বলা হয়। ঠিক একই রকম ভাবে ওষ্ঠধ্বনি, যেমন প, ফ, ব, ভ, ম, এই 5টি ধ্বনির উচ্চারণ স্থান হলো ওষ্ঠ। ঠিক একইভাবে যে আলোচনাটি আজকে করব এখানে যে ধ্বনিগুলি আছে সেগুলি হলো দন্ত ধ্বনি, যেমন ত, থ, দ, ধ, দন্তন্য। এই 5টি ধ্বনির উচ্চারণ স্থান কি, না দন্ত অঞ্চল, তাই এগুলিকে আমরা দন্ত ধ্বনি বলে থাকি। তো চলো সূত্রানুপ্রাসটি আমরা আরো ভালোভাবে বুঝে নিই একটি উদাহরণের সাহায্যে, উদাহরণ অংশে। এখানে দেখো আমি লিখেছি, আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে ছন্দ বন্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে। এখানে তোমরা নজর রাখবে ছন্দ বন্ধ গ্রন্থ গীত এটির উপর, ঠিক আছে। এখানে দেখো ব্যাখ্যা অংশে আমি লিখেছি, আলোচ্য কাব্যাংশে ছন্দ বন্ধ গ্রন্থ গীত অংশে প্রথমে দেখো আমি এভাবে লিখেছি, ছন্দ এখানে কি আছে, দন্তন্য, তারপরে দ। ঠিক একইভাবে দেখো এখানে দন্তন্য ধয় আছে, যেহেতু দন্তন্যটি আমি একবার লিখেছি তাই এখানে আমি লিখেছি ধ, থ, ত। এরপর দেখো গ্রন্থতে থ আছে, দন্তন্যটি আমার লেখা আছে এবং তারপর ত আছে। তাহলে এই ধ্বনিগুলির উচ্চারণ স্থান কি, দন্ত ধ্বনি। এই 5টি ধ্বনি কি, দন্ত ধ্বনি। বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হয়, ত, থ, দ, ধ, দন্তন্য। এগুলো আমি সাজিয়ে লিখে নিয়েছি। এই শ্রুতিমধুর ধ্বনিগুলি শিল্পসম্মত বিন্যাসের ফলে কাব্যাংশটির শ্রুতি মাধুর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তো এটি হলো ব্যাখ্যা অংশ। এরপর সিদ্ধান্তটি আমরা পরের অংশ দেখে নেব। তো চলো পরের স্লাইডে চলে যাই। এর আগের স্লাইডের যে ব্যাখ্যা দেখলাম সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত ত, থ, দ, ধ, দন্তন্য এই ধ্বনিগুলির শ্রুতি মধুর বিন্যাসের ফলে এটি সূত্রানুপ্রাস অলঙ্কারের উদাহরণ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আজ তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।